আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দ্বার প্রান্তে হামাস ইসরায়েল যে কোনো সময় চূড়ান্ত হতে পারে চুক্তি। এই অবস্থায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের বেশ কয়েকটি শীর্ষস্তরের হামলায় বিপুল ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহর হাইপারসনিক মিসাইল ও ড্রোনের আঘাতে প্রকম্পিত হয়েছে তেল আবিব সহ ইসরায়েলের পুরো মধ্যাঞ্চল। শিগগিরই যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন শঙ্কিত ইসরায়েলিরা। আল মায়াদিনের খবরে বলা হয়, সোমবার ও মঙ্গলবার ইসরায়েলে ৩ দফায় বড় ধরনের আঘাত এনেছেন ইয়েমেনি যোদ্ধারা। প্রথম দফায় সোমবার তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ স্থানে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়। এদিন দ্বিতীয় দফায় কয়েকটি ওয়ান ওয়ে ড্রোন ব্যবহার করে হামলা হয় ইসরায়েলের রাজধানীতে। মঙ্গলবার সকালে হাইপারসনিক অস্ত্রের আঘাতে কেঁপে ওঠে তেল আবিব, হারজেলিয়া, রিশন লেজিয়ন, বেইত শেমেশ, পেচাট, তিভকা সহ বহু এলাকা। হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, প্রথম দফায় তেল আবিবে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়। দ্বিতীয় দফায় 4টি ওয়ান ওয়ে ড্রোন ব্যবহার করে তেল আবিবে আরেকটি শীর্ষস্তরের হামলা পরিচালিত হয়। মঙ্গলবার সকালে তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লাগোয়া স্থানগুলো সহ বেশ কয়েকটি নগর বসতিতে হামলা করা হয়। সারি জানান, হামলাগুলোর অভীষ্ট লক্ষ্য সাফল্যের সঙ্গে অর্জিত হয়েছে। ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে হামলাগুলো চালানো হয়েছে জানিয়ে তিনি বলেন, গাজায় বর্বরতা বন্ধ এবং উপত্যকাটি থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে এই হামলা অব্যাহত থাকবে। আল মায়াদিন বলছে, টানা 2 দিন হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলোর তথ্য মতে, হামলার সময় আশ্রয় কেন্দ্রে যাবার জন্য হুড়োহুড়ি করতে গিয়ে অন্তত 11 ইসরায়েলি বসতি স্থাপনকারী আহত হন। ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলোর তথ্য মতে, হামলার সময় আশ্রয় কেন্দ্রে যাবার জন্য হুড়োহুড়ি করতে গিয়ে অন্তত 11 ইসরায়েলি বসতি স্থাপনকারী আহত হন। সহায়তার জন্য আর্তনাদ করেন অনেক শিশু, নারী ও বয়স্ক ইসরায়েলি। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজায় দখলদার সেনাদের ওপর ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা অব্যাহত রয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সোমবার দক্ষিণ গাজার রাফার কেন্দ্রস্থলে সাবুরা ক্যাম্পে 25 ইসরায়েলি সেনার একটি ইউনিটে বড় ধরনের হামলা চালায়। টেলিগ্রাম চ্যানেলে কাসাম ব্রিগেডস জানিয়েছে, ইসরায়েলি সেনারা ক্যাম্পের আল নাজিলি এলাকার একটি ভবনে প্রবেশের পর সেখানে ঝোড়ো হামলা চালান তাদের যোদ্ধারা। হতাহত সেনাদের উদ্ধারে নতুন সেনাদল এলে 2টি ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ারে এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় অনেক ইসরায়েলি সেনা হতাহত হন। সোমবার রাত পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল বলে জানায় প্যালেস্টাইন ক্রনিকল। এদিন ইহুদিবাদী মিডিয়াগুলো আরেক হামলায় উত্তর গাজায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে 5 সেনা নিহত এবং 11 সেনা আহত হবার খবর দিয়েছে। ইসরায়েল সর্বশক্তি নিয়োগ করার পরেও গাজায় কিভাবে ফিলিস্তিনি যোদ্ধারা ঘণ্টার পর ঘণ্টা মুখোমুখি যুদ্ধে লিপ্ত হচ্ছেন এবং এত সেনার প্রাণহানি ঘটছে তাতে বিস্ময় প্রকাশ করেছে মিডিয়াগুলো। আল কাসামের মুখপাত্র আবু ওবায়দা সোমবার এক বিবৃতিতে বলেছেন, উত্তর গাজায় 100 দিনেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও গণহত্যার পরেও প্রতিরোধ যোদ্ধারা বীর বিক্রমে দখলদারদের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। তিনি জানান, গত 72 ঘণ্টায় সেখানে 10 জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত এবং কয়েক ডজন সেনা আহত হন। আবু ওবায়দা বলেন, ইসরায়েলি সেনাদের ক্ষয়ক্ষতি তাদের প্রকাশ্য স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি। তিনি ভবিষ্যৎবাণী করেন, শেষ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে জয়ের ঘোষিত লক্ষ্য অর্জন ছাড়াই অসম্মানিত হয়ে উত্তর গাজা থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হবে ইসরায়েল। ইসরায়েলের কাপুরুষোচিত পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের কাছে পরাস্ত হয়ে ধ্বংসযজ্ঞ এবং নিরীহ বেসামরিক লোকজনের ওপর গণহত্যা চালানোকে প্রাথমিক বিজয় মনে করছে দখলদার বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দ্বার প্রান্তে পৌঁছেছে হামাস ও ইসরায়েল। 7 দিন ধরে কাতারের দোহায় চলা আলোচনা থেকে যে কোনো সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে রয়টার্স। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি জানান, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেবার আগেই গাজায় যুদ্ধবিরতি হবে। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।
একদিন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান তার প্রশাসন নিবিড়ভাবে এই নিয়ে কাজ করছে। যুদ্ধবিরতি হলে বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনে মানবিক সেবা পৌঁছানো সম্ভব হবে। এ বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে শিগগিরই আলোচনা করবেন বলেও জানান তিনি। বাইডেন বলেন, বেশ কয়েক মাস আগে আমি যুদ্ধবিরতির যেই প্রস্তাব দিয়েছিলাম তা একেবারে চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। অবশেষে এটি ফলপ্রসূ হতে যাচ্ছে। এত বছর মানুষের সেবা করে আমি একটা বিষয় শিখেছি, তা হলো কখনো আশা ছাড়তে নেই। একই সুরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। তার দাবি, আগের যে কোনো সময়ের চেয়ে এবার অনেক বেশি এগিয়েছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা। চুক্তিতে পৌঁছানো নিয়ে যুক্তরাষ্ট্র বেশ আশাবাদী বলে সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান তিনি। এদিকে চুক্তিটি ৩ ধাপে বাস্তবায়ন হবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করছে তেল আবিব। দ্বিতীয় ধাপ শুরু হবে চুক্তির ১৬তম দিনে। এ সময় জোর দেওয়া হবে সব নাগরিক এবং বন্দী সেনাদের মুক্তির বিষয়ে। তৃতীয় এবং শেষ ধাপে থাকবে অবরুদ্ধ উপত্যকার পরবর্তী সরকার গঠন নিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, আমরা চুক্তির কাছাকাছি পৌঁছেছি। এই সপ্তাহের মধ্যে চুক্তি সম্পন্ন হতে পারে। আমি প্রতিশ্রুতি কিংবা ভবিষ্যৎবাণী করছি না, তবে এভাবেই কাজগুলো এগোচ্ছে। হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, গাজায় যুদ্ধের অবসান এবং বন্দি বিনিময় নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যেই পরোক্ষ আলোচনা চলছে তা ভালোভাবে এগোচ্ছে। বিবৃতিতে বলা হয়, লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দরবিশের নেতৃত্বে এক সিনিয়র প্রতিনিধি দল মধ্যস্থতা আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সাম্প্রতিক দিনগুলোতে অর্জিত অগ্রগতি পর্যালোচনা করা হয়। এর আগে সোমবার এক ফিলিস্তিনি কর্মকর্তা আল মায়াদিনকে বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যকার বেশিরভাগ বাধা অতিক্রম করা সম্ভব হয়েছে এবং যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ঘনিয়ে এসেছে। হামাস বলে আসছে, চুক্তির মাধ্যমে যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে হবে এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করতে হবে। যুদ্ধবিরতি চুক্তি যখন ঘনিয়ে আসছে তখন এ নিয়ে ঘোর বিরোধিতায় নেমেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি এই চুক্তিকে বিপর্যয়কর আখ্যা দিয়ে তার দলের অংশ হবে না বলে জানান। এদিকে স্মোট্রিচের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি বন্দীদের স্বজনরা। ২০২৫ সালের বাজেট নিয়ে আলোচনার জন্য ফাইন্যান্স কমিটির বৈঠকের সময় সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসাইটের মিটিং রুমে ঢুকে পড়েন বন্দীদের কয়েক ডজন পারিবারিক সদস্য। তাদের সঙ্গে মন্ত্রীর ১ ঘণ্টা ধরে কথা কাটাকাটি হয়। তারা বন্দীদের জীবন নিয়ে অবহেলা এবং চুক্তি নিয়ে তার বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা জানান। রিলিজিয়াস জায়োনিজম পার্টির নেতা স্মোট্রিচের আগে বলেছিলেন, এই চুক্তি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয়কর। এই চুক্তিকে আত্মসমর্পণ চুক্তি হিসেবে অভিহিত করেন তিনি। স্মোট্রিচ বলেন, যখন সর্বশক্তি দিয়ে পুরো গাজা উপত্যকা দখলের জন্য যুদ্ধ অব্যাহত রাখা প্রয়োজন, যখন হামাসের জন্য যাওয়া সহায়তা বন্ধ করে দেওয়া প্রয়োজন, হামাসের চূড়ান্ত পরাজয় পর্যন্ত হামলা চালানো প্রয়োজন, তখনই এই বিপর্যয়কর চুক্তি হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। সোমবার অবরুদ্ধ উপত্যকাটিতে আরও অন্তত ৭০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে চলমান বর্বরতায় অন্তত ৪৬,৫৮৪ ফিলিস্তিনি নিহত হলেন, যাদের ৭০% শিশু ও নারী। আহতদের সংখ্যা অন্তত ১,০৯,৭৩১। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজা উপত্যকা জুড়ে বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করে নিয়ে যান হামাসের সদস্যরা। এরপর থেকে নিরীহ বেসামরিক মানুষের ওপর গণহত্যা চালাতে থাকে ইসরায়েল। এই আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হন। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় অবরুদ্ধ ভূখণ্ডের প্রায় ৬০% অবকাঠামো। ইরানের সামরিক বাহিনীর বহরে সোমবার নতুন করে আরও ১,০০০ ড্রোন যুক্ত হয়েছে। এগুলো দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন নতুন প্রযুক্তির এসব ড্রোন নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে, দিকবদল করতে পারে। ড্রোনগুলো ২,০০০ কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত হানতে সক্ষম। এমন সময়ে ইরানের সামরিক বহরে এসব ড্রোন যুক্ত হল যখন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেবার
করার পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়তে পারে। এই মাসের শুরুর দিকে 2 মাসব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান, যেখানে অভিজাত বিপ্লবী গার্ডরা কল্পিত শত্রুর মোকাবেলা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে নাতানজের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো রক্ষার অনুশীলন চালাচ্ছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।